সকাল থেকে প্রেমের কোনো হদিস পাওয়া গেল না। পুরো বাড়িতে লোকটার ছায়া পর্যন্ত নেই। যেন ভোরের আলো ফোটার আগেই অশরীরী শক্তি বলে অদৃশ্য হয়ে গেছে। অবশ্য প্রেমের এমন উঁচু নিচু স্বভাবের সাথে এ বাড়ির সকলেই বেশ পরিচিত। পরিচিত নয় কেবলমাত্র মেঘা। এই প্রেম নামক মানুষটাকে মেঘার কাছে অদ্ভুত একটা যন্ত্র জানোয়ার মনে হয়, যা দেহের প্রতিটি শিরা উপশিরায় রাগ, জেদ, অহংকার আর বেপরোয়া স্বভাবে পরিপূর্ণ। মেঘার আকাশ পাতাল ভাবনায় ভাটা পড়ল পরশ এহসানের গলার আওয়াজ শুনে। আজ সকাল সকালই বাড়িতে গুরুত্বপূর্ণ আলোচনার আসর বসেছে। মেঘার ভার্সিটিতে ভর্তি নিয়ে মূলত এই আলোচনা সভার আয়োজন। শুরু থেকেই ভার্সিটিতে ভর্তি এবং কোরিয়াতে নিজের শক্তপোক্ত একটা জায়গা তৈরি করা নিয়ে খুব বেশি চিন্তিত মেঘা। মেঘার এই আকাশ সমান চিন্তাকে কয়েক ধাপ উপরে উঠিয়ে দিতে মেঘার ভর্তি নিয়ে আলোচনা শুরু করলেন পরশ এহসান। আলোচনার এক পর্যায়ে উঠে আসলো গুরুত্বপূর্ণ এক সমস্যার কথা। মেঘার চান্স হয়েছে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, কিন্তু সমস্যাটা হলো পরশ এহসানের বাসা এবং বিজনেস দুটোই বসানো। বুসান থেকে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে বেশ অনেকক্ষণ সময় লেগে যায়। এক্সপ্রেস বাসে গেলে সাধারণত 5 ঘন্টা সময় লাগে। প্রাইভেট কারে গেলে 4 থেকে 5 ঘন্টা সময়। রাস্তায় ট্রাফিক থাকলে সময় আরও একটু বেশি লেগে যায়। অর্থাৎ যাওয়ার এবং ফিরে আসা মিলে দিনে 10 ঘন্টা সময় বাসেই কেটে যাবে। প্রতিদিন এত দূরের রাস্তায় যাতায়াত করা সত্যি সম্ভব নয়। সব দিকে বিবেচনা করে পরশ এহসান বললেন, বুসান থেকে সিওল প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয়। ভার্সিটির আশেপাশে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। সাথে একটা পার্ট টাইম জবেরও ব্যবস্থা করতে হবে মামা। আমি কারোর ওপর নির্ভর করে চলতে চাই না। মেঘার কথা শুনে পুরো কপালে 2-3টা ভাঁজ পড়ল ভদ্রলোকের। পরশ এহসান ভরাট কণ্ঠে বললেন, আমি থাকতে তোমার জবের কি প্রয়োজন? প্রয়োজন আছে মামা। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি ছাড়া ওনাদের আগে পিছে আর কেউ নেই। বাবার বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ বয়সে ওনাদের একমাত্র সম্বল হব আমি। তাই আমি চাই আগে থেকেই নিজের পায়ের নিচে মাটি শক্ত করতে। আমি নিজের প্রচেষ্টায় সামনে আগাতে চাই মামা। কারো সাহায্য নিয়ে চলতে চাই না। পরশ এহসান সন্তুষ্টির চোখে তাকালেন নিজের ভাগ্নির দিকে। মেয়েটা বড্ড বেশি ভালো। এই কথাগুলোই তার প্রমাণ। তিনি শান্ত কণ্ঠে বললেন, সেটা না হয় বুঝলাম মামুনি, কিন্তু ভর্তি থেকে শুরু করে তোমার থাকার জায়গা এবং জব পেতে পেতে প্রায় সপ্তাহ পার হয়ে যাবে। তার বেশি সময় লাগতে পারে। ততদিনের জন্য থাকার একটা ব্যবস্থা করতে হবে। এই পর্যায়ে মেঘাকেও বেশ চিন্তিত দেখালো। অচেনা জায়গায় সব কিছু সে একা ম্যানেজ করবে কিভাবে? ভাইয়ার বাসায় থাকলে কেমন হয়? ওই ভার্সিটি তো ভাইয়ার বাসার সাথেই। আচমকা আয়রার কথায় ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে চাইল দুজন। আয়রা উৎসুক কণ্ঠে বলল, মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার। আই থিঙ্ক ভাইয়া মানা করবে না। তাছাড়া ওই ভার্সিটি থেকে ভাইয়াও লেখাপড়া করেছে। ভাইয়ার ভালো চেনা পরিচিত আছে সেখানে। পরশ এহসান মেয়ের কথার সঙ্গে সহমত পোষণ করলেন। নতুন জায়গায় হুট করেই আলাদা বাসায় একা থাকা চেয়ে প্রেমের কাছে গিয়ে কিছুদিন থাকা ভালো। তাছাড়া ওখানে থাকলে প্রেমের ওপর একটা দায়িত্ব থাকবে। পরশ এহসান নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারবেন। তিনি দ্রুত মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ ঠিক, এটাই বেস্ট হবে। এরপর কোনো অ্যাপার্টমেন্টে ম্যানেজ হয়ে গেলে তুমি সেখানে গিফট করো, সমস্যা নেই তো। তাছাড়া প্রেম যে বাসায় থাকে সেটা যথেষ্ট বড়। আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে একরাশ অবস্থিতে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরল মেঘাকে। প্রেম নামটা শুনলেই বুকের ভেতর ধুকপুক করে মেঘার।
হয়তো ছোটবেলার তিক্ত স্মৃতিগুলোর কারণে কারণে অকারণে ঠাস ঠাস করে মারা থাপ্পড়গুলো এখনো মিউজিকের মতো মেঘার কানে বাজে। সেখানে একই বাড়িতে ওই লোকটার সাথে থাকতে হবে ভাবতেই বুকের ভেতর হাঁসফাঁস করে উঠল মেঘার। কিন্তু উপায় নেই, এই মুহূর্তেও প্রেম ছাড়া মেঘার কোরিয়াতে টিকে থাকা মুশকিল। তাই অজ্ঞতায় যার জন্য রাজি হয়ে গেল সে। সময়টা তখন মধ্য দুপুর। পরশ এহসানের সাথে বুসান থেকে বেশ খানিকটা দূরে একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে হাজির হলো মেঘা। গাড়ি থেকে নেমে আশেপাশে একবার নজর বুলালো। বাড়িটা চোখ ঝলসে দেওয়ার মতো নিখুঁত সুন্দর। কাছের দেওয়াল গুলো দিনের আলোয় মূল্যবান হীরার মতো চকচক করছে। এই বিশাল বড় ডুপ্লেক্স বাড়িটা একা একটা মানুষের থাকার জন্য একটু বেশি বড়। পরশ এহসান আগে থেকে মেইন ডোরের পাসওয়ার্ড জানতেন, সুতরাং ব্যস্ত হাতে টপাটপ পাসওয়ার্ড টাইপ করে ভেতরে চলে গেলেন। পুরো বাড়িটা আপাতত খালি। প্রেম তো দূরের কথা, বাড়িতে একটা সার্ভেন্ট পর্যন্ত নেই। বিয়েটা বেশ ভাবিয়ে তুলল মেঘাকে। লোকটা সম্পূর্ণ একাই থাকে নাকি? রান্না বান্না সহ বাড়ির অন্যান্য কাজ তাহলে কে করে? ভাবনার মাঝে পরশ এহসান মেঘার লাকেশটা ড্রয়িং রুমে রেখে বললেন, প্রেম এই সময় বাড়িতে থাকে না। মানে দিনে পুরোটা সময় ও বাইরে থাকে, বাড়ি ফিরবে সন্ধ্যার পর। তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো। এখন রেস্ট নাও মামুনি, আমার আবার অফিসে যেতে হবে। রাতে ফ্রি হয়ে তোমার সাথে কথা বলে নেব। মেঘার উপর নিজ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বাধ্য ভাঙ্গির মাথায় হাত বুলিয়ে দিয়ে পরশ এহসান দ্রুত কদমে প্রস্থান নিলেন সেখান থেকে। তিনি চলে যেতেই মেঘা গোলগাল চোখে পুরো বাড়িতে একবার নজর বুলালো। বাড়িটা প্রয়োজনের তুলনায় একটু বেশিই বড়। তবে বাইরের থেকে বাড়িটা যতটা সুন্দর দেখা যায়, ভেতরের অবস্থা ঠিক ততটাই করুণ। এই যেমন বিশাল বড় ড্রয়িং রুমে এক সেট সোফা পড়ে আছে অনাদরে, অবহেলায়। অবহেলার কারণে সোফার কুশনগুলো কোনোটাই জায়গা মতো নেই। তার উপর সোফা জুড়ে হেডফোন এবং এলোমেলো জামা কাপড় দিয়ে ভর্তি। সোফা থেকে সামনাসামনি 2-3 হাত দূরে একটা বড় মাপের টিভি। টিভির পাশেই দেওয়ালের সাথে লাগোয়া একটা বুক স্লভ। তাতে অসংখ্য বইয়ের জায়গায় মিলেছে বটে, তবে কোনোটাই সাজানো নয়। তার খানিকটা দূরে ডিভান এবং একটা টি টেবিল রাখা। ডান দিকে বড় সড়ো একটা ডিজাইনের টেবিল রয়েছে, তাতে আবার একটা মাত্র মনিটর রাখা। মনিটরের সামনে গেমিং চেয়ার। মেঘার মাথায় ঢুকলো না, এই একটা মাত্র মনিটরের জন্য এত বড় টেবিলের কি প্রয়োজন। সেদিক থেকে নজর ঘুরিয়ে মনিটর রাখা টেবিলের বিপরীত দিকে তাকালো মেঘা। একটা স্বচ্ছ কাচের দেওয়াল, ওপাশে সম্ভবত কিচেন হবে। মেঘা এগিয়ে গেল কিচেনের দিকে। কি আশ্চর্য, পুরো একটা ঘরের সমান কিচেন, অথচ সেখানে একটা ফ্রিজ ব্যতীত অন্য কিছু নেই। রান্নার জিনিসপত্র বলতে কেবল এলোমেলোভাবে ছড়িয়ে রাখা কিছু ব্যাগ কফির কৌটা। এছাড়াও বাড়ির আনাচে কানাচে পড়ে আছে স্প্রিং রোপ, ড্যাম্বল সহ আরও কিছু আদরকারী জিনিসপত্র। নাক মুখ কুঁচকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মেঘা। বিড়বিড় করে আড়ালো, হাউ বোরিং। পুরো বাড়িটা এত অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি কেন? এখানে কি আদৌ কোনো মানুষ থাকে? কোনো উত্তর মিলল না। চোখ মুখ কুঁচকে সবকিছু নিজ হাতে গোছাতে লেগে পড়ল মেঘা। সোফার ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে একপাশে রাখলো। কুশনগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো। ও বাড়ি থেকে আসার সময় একটা কাঁচের জারে অ্যাকোয়ারিয়াম থেকে কিছু রঙিন মাছ নিয়ে এসেছিল মেঘা। কাঁচের গোল জারটা সে টি টেবিলের ওপর সাজিয়ে রাখলো। পানির মধ্যে লেজ নাড়িয়ে ভাসতে থাকা রঙিন মাছগুলো
দেখতে ভীষণ ভালো লাগে। এই অল্প সময়ের ব্যবধানে মাছগুলো মেঘার বন্ধু হয়ে গেছে। মেঘা ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে, মাছগুলোর সাথে কথা বলতে শুরু করলো। কি পছন্দ হয়েছে নতুন বাড়ি? অবশ্য বাড়িটা সুন্দর হলেও বাড়ির মালিকটা সুন্দর নয়। এজন্যই তো এত সুন্দর বাড়িটাকে গার্বেজ বানিয়ে রেখেছে লোকটা। তবে কোনো ব্যাপার না, আমি যখন নিজের একটা নির্দিষ্ট ঘর পেয়ে যাব, তখন তাদের জন্য সুন্দর একটা থাকার জায়গা ব্যবস্থা করব। তার আগ পর্যন্ত তোদের এখানে কিছুক্ষণ থাকতে হবে, বেশি না, এই সন্ধ্যা পর্যন্ত। একতরফা কথা বলে উঠে দাঁড়ালো মেঘা। গোছগাছের বাকি কাজগুলো ঝটপট শেষ করে নিল। এলোমেলো বাড়িটা ঝটপট গুছিয়ে অস্থির নিঃশ্বাস ছাড়ল মেঘা। পুরো বাড়িতে আরো একবার নজর বুলিয়ে দেখল। গোছানোর পর এবার অত্যন্ত বসবাসযোগ্য মনে হচ্ছে। এরপর ক্লান্ত ভঙ্গিতে দেহটা সোফায় ছেড়ে দিল সে। বাড়িতে প্রেম নেই, একবার অত্যন্ত পাকনামি করে ভুলভাল রুমে ঢুকে যাওয়ার রিস্ক নেবে না মেঘা। তাই প্রেম না ফেরা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। সোফার সামনাসামনি রাখা বড়সড় টিভিটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। এরপর রিমোটটা নিয়ে টিভি অন করে একটা মুভি চালিয়ে দিল। সোফায় আয়ুষী ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে মুভিতে মনোযোগ স্থির করলো মেঘা। এই বোরিং জায়গায় সময় কাটানোর জন্য একমাত্র টিভি ছাড়া আর কোনো গতি নেই, এইটুকু মেঘা বেশ বুঝতে পারছে। প্রেম যখন বাড়ি ফিরে তখন শিউলের বুকে সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে। আলো আধারিত অদৃশ্য লড়াইয়ে আলোকে হারিয়ে আধার পুরো ধরণীকে গ্রাস করতে শুরু করেছে। চারিদিকে তখন আবছা অন্ধকারের রাজত্ব। গলার কাছে শার্টের বোতাম এক হাতে খুলতে খুলতে বাড়িতে প্রবেশ করলো প্রেম। পরনের লেদার জ্যাকেটটা অন্য হাতে ঝোলানো। বাড়িতে ঢুকে সে গটগট পায়ে হাঁটা দিল দোতলার পথে। স্বচ্ছ কাছের সিঁড়িগুলো কয়েক ধাপ এগিয়ে আচমকায় একদম জোড়া থেমে গেল প্রেমের। ভদ্রয় কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো সোফার দিকে। মুভি দেখতে দেখতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে মেঘা। ঘুমে যে এই মেয়ের দিন দুনিয়া হুঁশ নেই সেটা ওর ছেড়ে রাখা হাত পা দেখেই বোঝা যাচ্ছে। এ অসময়ে নিজের বাড়িতে মেঘাকে দেখে হতভম্ব হয়ে গেল প্রেম। নিজের বাড়িতে মেঘা দর্শন পাওয়াটা ছিল প্রেমের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘুমন্ত মেঘার দিকে কয়েক সেকেন্ড এক ধ্যানে তাকিয়ে রইল প্রেম। পরপরই পকেট হাতড়ে ফোন বের করে ডায়াল করলো নিজের বাবার নাম্বারে। 2-3 বার রিং বাজতেই রিসিভ করলেন পরশ এহসান। প্রেম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, মেঘা এখানে কেন বাবা? ন্যাশনালে চান্স হয়েছে মেঘার। আপাতত কিছুদিন ও তোমার ওইখানেই থাকবে। তোমাকে জানতে বেশ কয়েকবার ফোন করেছি, বাট তুমি রিসিভ করোনি। তো রিসিভ করা পর্যন্ত ওয়েট করা উচিত ছিল তোমার। আমার পারমিশন ছাড়া ওকে আমার বাসায় কেন রেখে গেছো? ডোন্ট বি সেলফিশ প্রেম। মেয়েটার এই শহরে আমরা ছাড়া আর কেউ নেই। ও কোথায় যাবে এই অচেনা জায়গায়? কিছুদিন ওনাকে তোমার বাসায় থাকতে দাও। আমার অফিসের ব্যবস্থা শেষ হলে ওর জন্য আলাদা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দেব। ততদিন পর্যন্ত মেঘা তোমার দায়িত্ব। আশা করি এই দায়িত্বটা অন্তত তুমি পালন করবে। প্রেম কিছু বলার জন্য মুখ খুলেও বলতে পারল না। তার আগে টুট শব্দে ফোনটা কেটে গেল। বিরক্তিতে চোয়াল জোড়া শক্ত হয়ে গেল প্রেমের। কঠোর নজরে তাকালো ঘুমন্ত মেঘার দিকে। ততক্ষণ মেঘা ঘুমের মাঝে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে লাগলো। যেই না সোফা থেকে নিচে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ছুটে এসে খপ করে ধরে ফেললো প্রেম। ব্যাকুল চোখ জোড়াতে স্পষ্ট আতঙ্ক, অত্যাধিক ভয় পেয়ে গেছে যেন। চওড়া বুকে চামড়া ভেদ করে হৃৎপিণ্ডটা টিপ টিপ শব্দে বাজতে শুরু করেছে। প্রেম চোখ দুটো বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল।
ফোনটা আবারও হাতে তুলে কোনো একটা নাম্বারে ডায়াল করলো। রিসিভ হতেই ভরাট কণ্ঠে বলল, আজ আমার বাসায় কেউ যেন না আসে, সবাইকে বারণ করে দে। অপর পাশের ব্যক্তি এত সাত আসমান থেকে ঠাস করে জমিনে পড়ল যেন। অবাক কণ্ঠে বলল, বাট হোয়াই ব্রো? আজ রাতে তো আমাদের লেট নাইট পার্টি করার কথা। এরিনা অলরেডি তোর বাড়ির উদ্দেশ্য বেরিয়ে পড়েছে হয়তো। থামতে বল। যত দূর এসেছে সেখান থেকে ফিরে যেতে বল। আজ কোনো পার্টি হচ্ছে না। বাট হয়েছেটা কি? এই তুই ঠিক আছিস তো? আর ইউ সিক ব্রো, ইউ আর ইরিটেনিং মি রিক। ইউজলেস কথা আমার একদম পছন্দ নয়। জাস্ট ফোন রাখ। আজ কেউ যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। এরপরও যে আসবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাগে কটমট করে কথাগুলো বলে খট করে ফোনটা কেটে দিল প্রেম। মেঘার ঘুমটা বরাবরই খুব গাঢ়। একবার ঘুমের দেশে পাড়ি জমালো। এই মেয়েকে আর ইহজগতে খুঁজে পাওয়া যায় না। এই যেমন এক মুহূর্তে সে মারার মতো ঘুমিয়ে আছে, কানের কাছে প্রেম যে কারোর সাথে ফোনে কথা বলছে তাতেও মেয়েটার কোনো হেলদোল নেই। বরং সে আর একটু আরাম করে ঘুমানোর উদ্দেশ্য খানিকটা সামনের দিকে সরে এলো। ঘুমের ঘরেই প্রেমের বাড়িয়ে রাখা হাতটা টেনে নিজের মাথার নিচে নিয়ে নিল। কিছু একটা খাওয়ার ভঙ্গিতে ঠোঁট দুটো নাড়ালো, যেন অদৃশ্য কোনো খাবার মুখে নিয়ে চিবোচ্ছে। 18 বছর বয়সী একটা মেয়ের এমন ঘুমের ভঙ্গিমা দেখে কপালে কয়েকটা চিন্তার ভাঁজ পড়ল প্রেমের। বিরক্তিতে চসূচক উচ্চারণ করে বিড়বিড় করল, এটা বড় হবে কবে? ঘুমন্ত মেঘার দিক থেকে কোনো জবাব এলো না, বরং ঘুমের ঘরেই প্রেমের বাহুর দিকে আরো খানিকটা এগিয়ে এলো। অত্যাধিক কাছাকাছি আসায় মেঘার ঘন ঘন ছাড়া শ্বাস প্রশ্বাস শার্টের খোলা বোতাম ভেদ করে আছড়ে পড়ল প্রেমের বুকে। সময়টা হঠাৎ করে থমকে গেল যেন। গুনশান বাড়িটা আরো বেশি স্তব্ধ হয়ে গেল। প্রেমের স্বচ্ছ দুই চোখ জোড়া আচমকায় জ্বলে উঠল। সে তুরিং গতিতে টান মেরে সরিয়ে নিল হাতটা। এরপর সেকেন্ডের মধ্যে উঠে সোজা হয়ে দাঁড়ালো। হঠাৎ মাথার নিচ থেকে আরামদায়ক বালিশটা দৌড়ে পালিয়ে যাওয়ার ঘুমটা ছুটে গেল মেঘার। সে অবুঝ নয়নে পিট পিট করে চাইল। চোখের সামনে প্রেমের শক্ত মুখটা স্পষ্ট হতেই ঘুমটা পাখির মতো ফুঁ করে উড়ে গেল মেঘার। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে উঠে বসলো, গায়ে জামাটা টেনে টুনে ঠিকঠাক করে নিল। তবে কাট হয়ে দাঁড়িয়ে থাকা প্রেম নামক কঠোর মানবের মেঘা এলোমেলো জামার ওপর বিন্দুমাত্র নজর নেই। বরং সে মেঘার চোখের দিকে কঠোর দৃষ্টিপাত করে বলল, এখানে কেন তুই? প্রেমের শক্ত মুখভঙ্গি দেখে থতমত খেয়ে গেল মেঘা। ভয়ে পেটের ভেতর গুড়মুড় করে উঠল। এই লোকটা আবার ছোটির বেলার মতো ঠাস ঠাস করে মারবে নাকি? এমনিতেই শিউলে কয়েকদিন ধরে তুষার বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা তুলনামূলক একটু বেশি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে শক্ত হাতের থাপ্পড় খেয়ে দাঁতগুলো সব খসে পড়ে যাবে নিশ্চিন্ত। ব্যথায় বোধহয় জ্ঞানটাও ধরে রাখা সম্ভব হবে না। নিজের সুরক্ষার কথা ভেবে সবার আগে দুই হাতে নিজের গাল আড়াল করলো মেঘা। এরপর মিনমিন করে জবাব দিল, মামা রেখে গেছে তো রেখে গেল, আর তুই থেকে গেলি। এটা তোর মামার বাড়ি না, তবে মামাতো ভাইয়ের বাড়ি। প্রেমের রাগটা হুট করে কয়েক হাজার গুণ বেড়ে গেল এবার। মেঘার কোনো একটা কথা যে প্রেমের পছন্দ হয়নি সেটা ওর মুখের ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। রাগে চোটে ধারালো চোয়াল জোড়া শক্ত হয়ে গেল প্রেমের। দুই আঙুলের সাহায্য চুটকি বাজিয়ে বলল, আউট। এখান থেকে উঠে সোজা দোতলার শেষ রুমে চলে যাবি। আর আমার ঘরে পা রাখার দুঃসাহস ভুলেও দেখাবি না। কিন্তু কেন?
আমি কাউকে তৌফিক দেই না মেঘা, যেটা বলেছিস সেটা কর, জাস্ট গো। মেঘা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো, দুই হাতে গাল ঢেকে রেখে পা বাড়ালো প্রেমের দেখিয়ে দেওয়া রুমের দিকে। যেতে যেতে বাংলা গলিতে পুরো ধুয়ে দিল প্রেমকে। সুযোগ পেলে এই বাড়িটা মাথা ফাটিয়ে দেবে, সেটাও মনে মনে ঠিক করে নিল। কাছের সিঁড়িতে 2 ধাপ রাখতেই প্রেম ডেকে উঠল, মেঘা শোন। ডাকটা কানে আসতেই সঙ্গে সঙ্গে থেমে গেল মেঘার চলন্ত কদম জোড়া। ঘাড় ঘুরিয়ে তাকালো প্রেমের দিকে। প্রেম কেমন যেন কাতর চোখে তাকিয়ে আছে। চোখের দৃষ্টিতে আনাচে কানাচে না জানে কত জন্মের ক্লান্তি। কয়েক সেকেন্ডের আগে সেই কঠোর চাহনি মুহূর্তেই বদলে গেছে। প্রেম নরম কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকিস কেন? কাছে আসলে তোর ক্ষতি হতে পারে, হয়তো ক্ষমার অযোগ্য ক্ষতি। এইটুকু বলেই থেমে গেল প্রেম। ঠোঁট দুটো তখনও ফাঁকা, হয়তো আরও কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কারণ বশত কণ্ঠনালী ভেদ করে কথা আসছে না। প্রেমের মুখের ভাবভঙ্গি দেখে মেঘা আগ বাড়িয়ে প্রশ্ন করল, আর কিছু বলবেন? ও ঘরে যা, ব্যাস এইটুকুই। মেঘা আর দাঁড়ালো না সেখানে, এক প্রকার দৌড়েই প্রেমের দেখিয়ে দেওয়া রুমে চলে গেল। যেতে যেতে প্রেমের একটা নেকনেম ও দিল, গিরগিটি। হ্যাঁ, এটাই এই অদ্ভুত মানবের সাথে মানানসই। সেকেন্ডে সেকেন্ডে রং বদলানো মানব, দ্য গ্রেট গিরগিটি প্রেম এহসান। মেঘা চলে যাওয়ার পর মেঝেতে হাঁটু মুড়ে বসলো প্রেম। সোফার দিকে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল। কালো রঙের কভারের ওপর কিছু একটা চিকচিক করছে। প্রেম ভ্রু কুঁচকে সেটা হাতে তুলে নিল। একটা লম্বা চুল। চুলটার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল প্রেম। বিড়বিড় করে আড়ালো, চুল তো বেশ বড় হয়েছে, তাহলে তুই বড় হসনি কেন বেয়াদব একটা? বিড়বিড় করতে করতে মুহূর্তেই চুলটা মুঠোই করে পকেটে পুরে নিল প্রেম। এরপর হন্তদন্ত ভঙ্গিতে চলে গেল নিজের ঘরে। শিউলে এখন শীতকাল চলছে। জানুয়ারির শুরুর দিক হওয়া শীতের তীব্রতা তুলনামূলক একটু বেশি। প্রায় সপ্তাহখানেক সময় ধরে তীব্র তুষারপাত জমিয়ে দিয়েছে পুরো শহরটাকে। রাস্তায় বিছিয়ে থাকা সফেদ বরফের চাদর পেরিয়ে ডুপ্লেক্স বাড়িটার সামনে এসে থামল একটা BMW কার। পরপরই গাড়ি থেকে বেরিয়ে এলো 4 জন অল্প বয়সী তরুণ তরুণী, রিক, এরিনা, লিজা এবং শান্ত। চেহারার আদল দেখে অনুমান করা যায় এরা এক জন ভিন্ন দেশের নাগরিক। কেউ হয়তো চাকরি সূত্রে সিউলে এসে বসবাস শুরু করে দিয়েছে, কেউ লেখাপড়ার উদ্দেশ্য, আবার কেউ বা ভিন্ন কোনো কারণ নিয়ে খাঁটি কেড়েছে এই কোরিয়ার বুকে। জীবনচক্রের গতিশীল ধারায় চলতে গিয়ে সকলে অপরিচিত বেড়াজাল ছিন্ন করে গভীর বন্ধুত্বের জাল বুনেছে একে অপরের সাথে, যাদের মধ্যে 2 জন মেয়ে এবং 2 জন ছেলে। চোখে মুখে চমৎকার হাসি নিয়ে 4 জন একজোটে পা বাড়ালো ডুপ্লেক্স বাড়িটার অভিমুখে। কুচি কুচি তুষার মিশ্রিত ঠান্ডা হাওয়া চোখে মুখে আছড়ে পড়তেই গভীর ঘুমে ব্যাঘাত ঘটল মেঘার। ভ্রুকেন্দ্র কুঁচকে নড়াচড়া পাশ ফিরে আবারও ঘুমানোর চেষ্টা করলো। ততক্ষণ কর্ণধারে ধাক্কা খেল একাধিক কণ্ঠে হইচই আওয়াজ। এর মধ্যে কিছু ছেলে এবং কিছু মেয়ে কণ্ঠ। তবে চিন্তার বিষয় হলো কণ্ঠস্বরে প্রতিটা মালিকই মেঘার জন্য অপরিচিত। সহসাই ঘুমটা ছুটে গেল মেঘার। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে দৌড়ে বেরিয়ে এলো ঘরের বাহিরে। দোতলা থেকে উঁকি দিল নিচে আবহাওয়া পর্যবেক্ষণ করতে। সঙ্গে সঙ্গে চেঁচা চোখাচোখি হলো প্রেমের সাথে। যেন শুরু থেকে প্রেম এদিকে তাকিয়েছিল। ধারালো তলোয়ারের নজরে তাকিয়ে কেটে ফালা করে দিল মেঘার সাহসী সবুজতা। প্রেমের চোখে ভাষা বুঝতে পেরে ভয়ে খানিকটা পিছিয়ে গেল মেঘা। আশ্চর্য, লোকটা এদিকে তাকিয়েছিল কি? না হলে আসতে না আসতেই
চোখাচোখি হলো কিভাবে। মনে কৌতূহল মনেই চেপে ধরে পায়ে পায়ে পিছিয়ে নিজের ঘরে চলে গেল মেঘা। অপরদিকে প্রেমের চাহনি লক্ষ্য করে দোতলার কর্নারের রুমের দিকে নজর স্থাপন করলো এরিনা। তবে বর্তমানে দোতলার বারান্দা পুরো খালি। এই খালি বারান্দায় এত মনোযোগ দিয়ে কি দেখছে প্রেম? কৌতূহলী নজর সেদিকে রেখেই এরিনা প্রশ্ন করলো, তোর বাসায় কোনো গেস্ট এসেছে? প্রেম প্রেম সঙ্গে সঙ্গে দোতলা থেকে নজর সরিয়ে নিল। এক হাতে কপালে জড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, কে আসবে? এই নিঃসঙ্গ মানুষটাকে সঙ্গ দেওয়ার কেউ নেই, আর না আছে কোনো আপনজন। সো হোয়াট কাইন্ড অফ গেস্ট? প্রেমের জবাব খুব বেশি স্পষ্ট করতে পারল না এরিনাকে। তার কৌতূহলী নজর তখনও প্রেমের মুখে স্থির। ঠিক ততক্ষণ রিকের নজর গেল টেবিলের ওপরখানা গোলাকার কাচের জারে। প্রেমের বাড়িতে জার ভর্তি রঙিন মাছ দেখে বিস্ময়ে লাফিয়ে উঠল রিক। চেঁচিয়ে উঠে বলল, ও মাই গড ব্রো, তোর বাড়িতে মাছ কেন? এগুলো কি টিকির জন্য এনেছিস? প্রেম নিজেও এই সম্পর্কেও অবগত ছিল না। রিকের চেঁচানো দেখে ঘাড় ঘুরিয়ে একবার জারটা দেখে নিল। বিরক্তি এবার চরম যাত্রা ছাড়িয়ে গেল প্রেমের। তরিং বাসা থেকে উঠে জারটা হাতে তুলে নিল। দোতলার দিকে পা বাড়িয়ে বলল, ওয়েট এ মিনিট গাইস। প্রেমকে তড়িঘড়ি করে দোতলায় উঠতে থেকে বেশ সন্দেহ জাগলো রিকের মনে। সে ঝটপট হাতের ইশারায় সবাইকে কাছে ডাকলো। চার মাথায় এক জায়গায় হতেই রিক ফিসফিস করে বলল, ওয়ারিস, আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। এই প্রেম ভালোবাসা ফ্রম আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি নিশ্চিত ওই দোতলায় সে কালি কালি রহস্য ছুপিয়ে রেখেছে। রিকের কথা শেষ হতেই শান্ত ওর সাথে তাল মিলিয়ে বলল, আমারও তাই মনে হয়। প্রেম কিছু একটা লুকাতে চাইছে। এজন্যই তো কাল পার্টির কথা বলেও আসতে বারণ করে দিল। আবার আজও আমাদের বাসায় ঢুকতে দিচ্ছিল না। নেহাতি আমি গায়ে জোর দেখিয়েছিলাম, না হলে তো এই ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে থেকে জমে আইসক্রিম হয়ে যেতাম। শান্ত নিজের কথা শেষ করার আগে ওর মাথায় জোরে একটা গাঁট্টা মারল লিজা। দাঁত কিরমির করে বলল, ফালতু কথা বাদ দিবি অশান্তর বাচ্চা। তোর এই লিলিপুটের মতো দেহ নিয়ে ক্ষমতা আছে প্রেমের সাথে গায়ের জোর দেখানোর। সব জায়গায় চাপা মারিস, তাতে তোর কি? আমি তোর ওই ইংল্যান্ডের বাপ দাদার সম্পদ নই। কথায় কথায় মারিস ডাইনি একটা। কালিটার সামনে বুঝতে না পারলেও শান্তর মুখে ভাবভঙ্গি দেখে লিজা স্পষ্ট বুঝে গেল শান্ত ওকে খারাপ কিছু বলেছে। নিশ্চিন্ত হতে সে এরিনার দিকে তাকিয়ে বলল, ও কি বলল এরি? কি বলল আমাকে? এই ডাইনিটা আবার কি? ইজ দিস এ ব্যাড সোয়ার ওয়ার্ড? ইট ইজ আ স্ল্যাং লাইক বিস। এরিনার জবাব শুনে আগে কটমট করে উঠল লিজা। জ্বলন্ত আগুনের ন্যায় যে না শান্তর ওপর আক্রমণ করতে যাবে, সঙ্গে সঙ্গে ওদের দুজনে থামিয়ে দিল রিক। ধমকে উঠল, বলল, থামাবি তোরা দুজন, না হলে পাছায় লাথি মেরে দুটোকে বাসা থেকে বের করে দেব। ও আমাকে গালি কেন দেবে? সেই হিসাব নিকাশ পরে করিস, আগে চলে রহস্য উদ্ঘাটন করি। প্রেম কি এমন আহামরি মণিমুক্তা লুকিয়ে রেখেছে বাড়িতে, যার জন্য আমাদের মতো বন্ধুদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে দুবার ভাবছে না? রিকের প্রস্তাবটা এক বাক্য নাশক করে দিল সবাই। লিজার কণ্ঠে একরাশ ভয়। প্রয়োজনীয় কিছু হলে প্রেম নিজের থেকেই জানাবে। বেশি ঘাটতে গেলে যদি প্রেম খেপে যায়, গেলে যাবে। আমি ওকে হ্যান্ডেল করব। চল তোরা। কাউকে উঠতে না দেখে রিক এরিনার দিকে তাকিয়ে বলল, ডার্লিং, তুই অন্তত চল। এই সাহসী বান্দার ওপর একটু তো ভরসা রাখ। ওই ভরসাটাই তো করতে পারি না তোর ওপর।
তবুও এত যখন জোরাজুরি করিস চল তাহলে, কিন্তু তুই সবার সামনে থাকবি। রিক মেনে নিল। বীর পুরুষের মতো বুক ফুলিয়ে পা বাড়ালো দোতলার পথে। অনিচ্ছা থাকার সত্ত্বেও ওকে অনুসরণ করলো বাকি তিনজন। দোতলায় উঠেই সবাই নিজের পায়ে গতি কমিয়ে দিল। পা টিপে টিপে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে থামলো সবাই। ছাপানো দরজা ফাঁক গলিয়ে নিজেদের সিআইডি নজর রাখলো ঘরের ভেতরে। মুহূর্তেই চোখগুলোতে বিস্ফোরণ ঘটল যেন। উত্তেজনা ঢাকতে না পেরে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল এরিনা। হোয়াট? মেঘা আয়া আয়া আচমকা চিৎকার শুনে ভড়কে গেল মেঘা। তার চাইতেও বেশি আশ্চর্য হলো অচেনা একটা মেয়ের মুখে নিজের নাম শুনে। এই মেয়ে মেঘার নাম জানলো কিভাবে? এদের তো জীবন দশায় আজই প্রথম দেখছে মেঘা। অপরদিকে প্রেমের চোখে মুখে চরম বিরক্তি প্রকাশ পেল। প্রেম ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকালো নিজের বন্ধুমহলের দিকে। কাট কণ্ঠে বলল, আমার নেশা কেমন সেটা তোরা খুব ভালো করেই জানিস। সুতরাং 1 মিনিট সময় দিচ্ছি। যেখান থেকে এসেছিস ঠিক সেখানেই ফিরে যাবি। আদারওয়াইজ প্রেম নিজের কথা শেষ করতে পারল না। তার আগে সবাই হুড়মুড়িয়ে দৌড়ে চলে গেল নিচে। কয়েক সেকেন্ড পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল প্রেম। এরপর নিজেও নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক কদম এগাতেই পেছন থেকে ডেকে উঠল মেঘা, শুনুন। প্রেমের কদম জোড়া সেখানে স্থির হয়ে জমে গেল। সহসাই ফট করে পেছনে ফিরে চাইল। ঝড়ের গতিতে এগিয়ে গেল মেঘার দিকে। আচমকা প্রেমকে এভাবে এগোতে দেখে ভয়ে দুমুখ পিছিয়ে গেল মেঘা। পেছাতে পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। মেঘার থেকে 1 হাত দূরত্ব রেখে দাঁড়ালো প্রেম। ভরাট কণ্ঠে প্রশ্ন করলো, তুই আমার বউ? হঠাৎ প্রেমের এমন প্রশ্নে ভড়কে গেল মেঘা। গোলগাল চোখে তাকিয়ে শুধু ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। প্রেমের কণ্ঠ এবার আরো একটু শক্ত শোনালো, তাহলে এভাবে ডাকলি কেন? হোয়াট? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মেঘা, ভুলেও কখনো এমন বইয়ের সুর ধরে আমাকে ডাকবি না। থাপ্পড়ে গাল দুটো লাল করে দেব। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ ভিডিওটি শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলবে।